একটু একা হয়ে বসুন, কারণ যে গল্পটা আমি আজ আপনাদের বলতে চলেছি সেটা একান্ত ব্যক্তিগত আর কিছু গভীর অনুভূতির কথা। আমার নাম তনুশ্রী, আমার বাড়ি মেদিনীপুরে। আজ আমি এমন একটা অধ্যায়ের কথা বলবো যা আমার জীবনের সবচেয়ে লুকানো সত্য। শুনলে হয়তো অনেকেই আমাকে ভুল বুঝবেন, কিন্তু আমি বিশ্বাস করি সব মানুষই এক জটিলতার মধ্যে বাস করে, আর সেই জটিলতার কিছু অংশ বলতে না পারলে মনের ভার হালকা হয় না। আমার জীবনটা সাধারণই ছিল, যেমনটা আর 5টা বাঙালি মেয়ের হয়ে থাকে। লেখাপড়া শেষ করে এক পরিচিত পরিবারের ছেলে সুমনের সাথে আমার বিয়ে হলো। সুমন সরকারি চাকুরে, বেশ ভালো মানুষ, আর তার পরিবারও বেশ সম্ভ্রান্ত। বিয়ের পর যখন প্রথমবার এই বাড়িতে পা রাখলাম, তখন আমার মনটা ছিল এক নতুন ভবিষ্যতের স্বপ্নে ভরপুর। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবটাই যেন একটা অদ্ভুত ভালো লাগার চাদরে মোড়া। শাশুড়ি, শ্বশুর, দেওর সবাই খুব আপন করে নিয়েছিল। সুমনের এক ছোট ভাই ছিল, নাম অর্জুন। তখন অর্জুন কলেজে পড়ত, বয়সে আমার থেকে বছর 2-এর ছোট হবে। প্রথম দিকে অর্জুন খুব লাজুক ছিল, আমার সাথে তেমন কথা বলতো না, শুধু দেখতাম আর চোখে তাকিয়ে থাকত। তারপর আমি তাকালে চোখ নামিয়ে নিত। কিন্তু সময়ের সাথে সাথে সেই লজ্জা কাটতে শুরু করল। আপনারা যারা এই ধরনের গল্প শোনেন তারা নিশ্চয়ই জানেন যে কিছু সম্পর্ক আমাদের অজান্তেই অন্য একদিকে মোড় নেয়। আমার আর অর্জুনের সম্পর্কটাও তেমনই ছিল। প্রথম অর্জুন আমাকে বৌদি বলে ডাকত, খুব শ্রদ্ধার সাথে। আমি যখন রান্নাঘরে কাজ করতাম, দেখতাম অর্জুন এসে জানালার পাশে দাঁড়াত, হয়তো জলের গ্লাস চাইতো, নয়তো চা। কথা বলতে বলতে কখন যে আমাদের মধ্যে একটা সহজ সম্পর্ক তৈরি হয়ে গেল বুঝতেও পারিনি। সুমনের কাজের চাপ খুব বেশি ছিল, ও প্রায়শই সকাল সকাল বেরিয়ে যেত আর ফিরতে অনেক রাত হতো। মাঝে মধ্যে অফিসের কাজে বাইরেও যেতে হতো। সেই সময়গুলোতে অর্জুনই ছিল আমার একমাত্র সঙ্গী। সংসারের কাজে, বাজারে যাওয়া বা ছোটোখাটো কোনো প্রয়োজনে অর্জুনকে ডাকলেই ও ছুটে আসত। আমার যখন মন খারাপ লাগত, সুমন যখন ফোনে ব্যস্ত থাকত বা রাতে বাড়ি ফিরতে দেরি করত, তখন অর্জুনই এসে আমার পাশে বসত, আমার চুলে হাত বুলিয়ে দিত বা নিছকই মন ভালো করার জন্য গল্প শোনাত। ওর এই যত্ন, এই বাড়তি মনোযোগ আমার কাছে অদ্ভুত লাগত। আমি তখন কেবলই একজন সদ্য বিবাহিতা নারী, ভালোবাসার জন্য তৃষ্ণার্ত। সুমনের কাছ থেকে যে মনোযোগ আমি পাচ্ছিলাম না, সেই শূন্যস্থানটা অর্জুন অজান্তেই পূরণ করে দিচ্ছিল। আমি তখনও বুঝতে পারিনি এই ছোট্ট যত্ন আর মনোযোগের পেছনে এক গভীর আকর্ষণ লুকিয়ে আছে, যা ধীরে ধীরে আমাদের দুজনকে এক নিষিদ্ধ পথের দিকে ঠেলে দিচ্ছে। আমার শরীরের গঠনটা বরাবরই বেশ আকর্ষণীয়। আমি যেমন লম্বা, তেমনই সুগঠিত। সাধারণত আমি সালোয়ার কামিজই পরতাম, কিন্তু বাড়িতে থাকার সময় মাঝে মাঝে সুতির শাড়ি পরতাম, যা আমার বক্ররেখাকে আরও স্পষ্ট করে তুলত। আমার পরনের সাধারণ কাপড়ও কেমন যেন অর্জুনের চোখে এক অন্যরকম ভাষা নিয়ে আসত। আমি দেখতাম ও যখন কথা বলতে বলতে আমার দিকে তাকাতো, ওর চোখ দুটো কেমন যেন চকচক করত। আমার গলা, আমার কাঁধ বা কখনো হাত, ওর চাহিনিতে সেই সব স্থানের ওপর এক অজানা অধিকার বোধ দেখতে পেতাম। সেদিন ছিল বৃষ্টির দিন, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। সুমন অফিসের কাজে বাইরে 3 দিনের জন্য। শাশুড়ি মাসির বাপের বাড়িতে গিয়েছিলেন, কারণ ওনার মায়ের শরীর ভালো ছিল না। শ্বশুরমশাই কাজে ব্যস্ত, আর তার ফেরার কথা ছিল রাতে। আমি একা ছিলাম বাড়িতে, রান্নাঘরে কাজ করছিলাম আর জানালা দিয়ে বৃষ্টির শব্দ শুনছিলাম। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, গোটা বাড়ি অন্ধকার। আমি একটু ভয় পেয়ে গেলাম। তখনই অর্জুন এসে দাঁড়ালো রান্নাঘরের দরজায়। আমি ওকে দেখিনি, কিন্তু ওর উপস্থিতি টের পেলাম। আমার কাঁধে ওর নরম স্পর্শে আমি চমকে উঠলাম। বৌদি, ভয় পেয়েছ? অর্জুনের গলাটা কেমন যেন গভীর শোনাচ্ছিল। ওর শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছিল, হয়তো সদ্য স্নান করে এসেছে। অন্ধকারে ওর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু ওর নিঃশ্বাসের শব্দ আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আমি মাথা নাড়লাম একটু। অর্জুন আরও খানিকটা কাছে এলো, এত কাছে যে ওর নিঃশ্বাস আমার গাল ছুঁয়ে যাচ্ছিল। আমার বুকের ভেতরটা কেমন যেন থুকফুক করে উঠল। একটা অজানা ভালো লাগা আর ভয়ে আমার শরীর কাঁপছিল। অর্জুন আমার কাঁধে হাত রেখে বলল,
আমি তো আছি, ভয় নেই। ওর হাতটা আমার কাঁধ থেকে আলতো করে নেমে এলো আমার বাহুতে। আমার শাড়ির আঁচলটা কিছুটা সরে গিয়েছিল, আর ওর আঙুলগুলো আমার ত্বকের উপর দিয়ে কেমন যেন এক শিহরণ জাগিয়ে তুলল। আমার সারা শরীর যেন কেঁপে উঠল। আমি স্থির দাঁড়িয়েছিলাম, কোনো কথা বলতে পারছিলাম না। অর্জুন আমার হাতটা ধরল, তারপর খুব আলতো করে আমার আঙুলগুলো টিপে দিল। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা বুঝি এক্ষুনি বুক ফেটে বেরিয়ে আসবে। এই প্রথম আমাদের মধ্যে এমন শারীরিক নৈকট্য তৈরি হলো যা আমি আগে কখনো অনুভব করিনি। আমরা দুজনেই নীরব ছিলাম। বাইরে বৃষ্টির শব্দ আর আমাদের ভেতরে এক ঝড়। অর্জুন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বৌদি, তোমার চোর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে। ওর গরম নিঃশ্বাস আমার কানে লাগতেই আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি বুঝি এক নিষিদ্ধ জগতে প্রবেশ করছি, যেখান থেকে ফিরে আসার পথ নেই। এই মুহূর্তে আমি নিজেকে বড্ড দুর্বল মনে করছিলাম। সুমনের অভাব, একা থাকা আর অর্জুনের এই অপ্রত্যাশিত ঘনিষ্ঠতা সব মিলিয়ে আমি যেন এক ঘোরের মধ্যে ছিলাম। আমি জানি এই মুহূর্তটা আমার জন্য কতটা বিপজ্জনক ছিল, কিন্তু সেই মুহূর্তে আমার সব প্রতিরোধ ক্ষমতা যেন উধাও হয়ে গিয়েছিল। অর্জুনের আঙুলগুলো আমার হাতের ওপর দিয়ে কেমন যেন সুর তুলছিল। আমি অনুভব করছিলাম ওর শরীরের উত্তাপ আমার শরীরে সঞ্চারিত হচ্ছে। এমন অনুভূতি আমার জীবনে প্রথম, একটা তীব্র আকর্ষণ যা আমি আগে কখনো অনুভব করিনি। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন শেষ না হয়। আমার মন বলছিল, থাম তনুশ্রী, এটা ঠিক নয়। কিন্তু আমার শরীর যেন আমার কথা শুনছিল না। সেই মুহূর্তে আমি কেবল ওর সান্নিধ্য চেয়েছিলাম, ওর স্পর্শ চেয়েছিলাম। অর্জুন আমার হাতটা ছেড়ে দিল, তারপর একটু দূরে সরে গিয়ে বলল, মোমবাতি জ্বালাই। ওর কথা শুনে আমি যেন বাস্তবে ফিরে এলাম। আমার বুকটা তখনও ধুকপুক করছিল। আমি দ্রুত মাথা নাড়লাম। অর্জুন মোমবাতি খুঁজতে চলে গেল। যখন ও আলো জ্বালল, তখন আমি নিজেকে খুব অপরাধী মনে করলাম। আমার মনে হচ্ছিল আমার মুখে সব পাপের চিহ্ন স্পষ্ট। অর্জুন আমার দিকে তাকিয়ে একটু হাসল, বলল, কি হলো বৌদি, একদম চুপ করে আছো যে? আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু মাথা নিচু করে রইলাম। অর্জুন রান্নাঘর থেকে বেরিয়ে গেল, আর আমি একা দাঁড়িয়ে রইলাম আমার ভেতরে এক প্রবল দ্বন্দ্ব নিয়ে। সেই রাতে আমার ঘুম হলো না। অর্জুনের স্পর্শ, ওর কথা, ওর চাহনি সবটাই আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আমি জানতাম এটা ভুল, আমি বিবাহিতা, সুমনের স্ত্রী, কিন্তু অর্জুনের প্রতি আমার আকর্ষণ তখন যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। আমার মন আমাকে বারবার বলছিল এটা একটা ভুল পথ, কিন্তু আমার অবাধ্য শরীর সেই নিষেধ মানতে রাজি ছিল না। এইসব কথা আপনাদের বলার কারণ হলো আমি চাই আপনারা আমার এই অভিজ্ঞতার গভীরে প্রবেশ করুন, বুঝুন যে অনেক সময় সম্পর্কগুলো কেমন জটিল হয়ে ওঠে। আর যদি আপনারা এমন আরও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শুনতে চান, তবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ঘটনার পর থেকে অর্জুনের সাথে আমার আচরণে কেমন যেন একটা পরিবর্তন এলো। ও আমাকে দেখলে এখন আর সরাসরি চোখ নামিয়ে নেয় না, বরং কেমন একটা গভীর চাহনি দিয়ে তাকিয়ে থাকে। আমার রান্নাঘরে কাজ করার সময় বা ছাদে কাপড় শুকাতে দেওয়ার সময় বা বাড়ির যে কোনো কোণে আমি ওকে আমার কাছাকাছি পেতাম। ও যেন সবসময় আমার আশেপাশে থাকার অজুহাত খুঁজত। আমি যখন ফোন দেখতাম, ও এসে আমার কাঁধের ওপর দিয়ে উঁকি মারত, কি দেখছো বৌদি? ওর এই ঘনিষ্ঠতা আমাকে একদিকে যেমন অস্বস্তিতে ফেলত, তেমনি ভেতরে ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা তৈরি করত। একদিন রাতে সুমন অফিস ট্যুরে ছিল। আমি নিজের ঘরে একা শুয়েছিলাম। হঠাৎ দরজায় আলতো টোকা পড়ল। আমি ভয়ে চমকে উঠলাম। কি? অর্জুনের ফিসফিসে গলা শুনলাম, বৌদি, ঘুমিয়েছ? আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি উঠে দরজা খুললাম। অর্জুন দাঁড়িয়েছিল, পরনে একটা টি শার্ট আর লুঙ্গি, চুলগুলো এলোমেলো। ওর চোখে কেমন একটা ব্যাকুলতা ছিল। কি হয়েছে অর্জুন? আমি জিজ্ঞেস করলাম। অর্জুন ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল, তারপর আমার দিকে ঘুরে দাঁড়ালো। বৌদি, আমার ঘুম আসছে না, কেমন জানি লাগছে। ওর গলাটা কাঁপা কাঁপা শোনাচ্ছিল। আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আমি বললাম, শরীর খারাপ লাগছে নাকি? জল খাবি? অর্জুন আমার কোনো কথার উত্তর না দিয়ে আরও খানিকটা এগিয়ে এলো। ওর চোখ দুটো আমার ঠোঁটের উপর স্থির হয়েছিল। আমার শরীরের রক্ত যেন চলাচল বন্ধ করে দিল। আমি বুঝতে পারছিলাম ও কি বলতে চাইছে বা কি করতে চাইছে। আমার ভেতরের প্রতিরোধ ক্রমশ ভেঙে পড়ছিল। অর্জুন আমার খুব কাছে চলে এলো, এত কাছে যে আমি ওর বুকের ধুকপুকানি শুনতে পারছিলাম। ও আমার হাতটা ধরল। ওর হাতটা গরম ছিল,
বৌদি, অর্জুন ফিসফিস করে বলল, আমার তোমাকে খুব ভালো লাগে। ওর কথা শুনে আমি যেন এক ধাক্কা খেলাম। আমার সারা শরীর শিহরিত হল। আমি চোখ নামিয়ে নিলাম। এসব কি বলছিস অর্জুন? আমি তোর বৌদি হই। আমার গলা কাঁপছিল। অর্জুন আমার চিবুক ধরে ওর দিকে আমার মুখটা তুলল। শুধু বৌদি? তোমার চোখে আমি অন্য কিছু দেখি বৌদি। আমি জানি তুমিও সেটা অনুভব করো। অর্জুনের চোখে এক অদ্ভুত তীব্রতা ছিল, যা আমাকে ভীত এবং একই সাথে মন্ত্রমুগ্ধ করে তুলছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর খাদে তলিয়ে যাচ্ছি। আমার মন বলছিল চিৎকার করে ওকে থামিয়ে দিতে, কিন্তু আমার গলায় কোনো শব্দ আসছিল না। আমি যেন এক অদৃশ্য শক্তির কাছে নিজেকে সঁপে দিচ্ছিলাম। অর্জুন আমার কপালে একটা হালকা চুমু খেল। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার চোখ বন্ধ হয়ে গেল। এই প্রথমবার সুমনের বাদে অন্য কোনো পুরুষের এমন ঘনিষ্ঠ স্পর্শ আমি অনুভব করলাম। এটা ভুল, এটা ঘোর অন্যায়, এই বোধ আমাকে বারবার কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু অর্জুনের সান্নিধ্য, ওর নীরব আকর্ষণ আমাকে কেমন যেন এক অবশ করে দিচ্ছিল। অর্জুন আমাকে আরও কাছে টেনে নিল। ওর বুকে আমার মাথাটা রাখল। আমি ওর বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছিলাম। আমরা দুজনেই নীরব ছিলাম। ঘরের ভেতর কেবল আমাদের নিঃশ্বাসের শব্দ, আর মনের মধ্যে এক ঝড়। সেই মুহূর্তে আমি মনে মনে কেবল একটা কথাই ভাবছিলাম, আমি কি করছি? আমি ভুল করছি। কিন্তু সেই সময় আমার সব যুক্তি, সব বোধ যেন হেরে গিয়েছিল। আমরা অনেকক্ষণ ধরে এভাবেই চুপচাপ ছিলাম। অর্জুনের বাহু আমার কোমরে জড়ানো ছিল। ওর স্পর্শে আমার শরীরে এক অদ্ভুত মাদকতা তৈরি হয়েছিল। আমি জানতাম এটা নিষিদ্ধ, পাপ, কিন্তু সেই মুহূর্তে এই পাপবোধ আমাকে কোনো কিছু থেকে বিরত রাখতে পারছিল না। অর্জুন আমার কানে ফিসফিস করে বলল, বৌদি, তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। ওর কথায় আমার চোখ ভিজে উঠল। আমি বুঝতে পারছিলাম ও আমার একাকিত্বের সুযোগ নিচ্ছে, আমার মানসিক দুর্বলতার সুযোগ নিচ্ছে। কিন্তু আমি নিজেও যে ওর প্রতি এক অদ্ভুত টানে বাধা পড়েছিলাম, সেটা অস্বীকার করার উপায় ছিল না। সকাল হলো। অর্জুন আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমার মনে হলো যেন আমি এক দীর্ঘ দুঃস্বপ্ন থেকে জেগে উঠলাম, কিন্তু সেই স্বপ্নের রেশ আমার মনে রয়ে গেল। এরপর থেকে আমাদের সম্পর্কটা আরও জটিল হয়ে উঠল। অর্জুন যেন আমাকে আরও বেশি করে নিজের দিকে টানতে চাইছিল। ও আমার উপর এক ধরনের নীরব চাপ সৃষ্টি করছিল। ওর চোখের ইশারা, ওর স্পর্শের ইঙ্গিত, ওর ফিসফিস করে বলা কথাগুলো আমাকে সব সময় একটা দ্বিধার মধ্যে রাখত। আমি জানতাম যদি এই সম্পর্কটা প্রকাশ হয়ে যায় তাহলে আমার সংসার ভেঙে যাবে, আমার সম্মান ধুলোয় মিশে যাবে। কিন্তু অর্জুন যেন আমাকে ছাড়তে চাইছিল না। ওর ভালোবাসার প্রকাশটা এমন এক তীব্রতা নিয়ে আসছিল যে আমি ওর থেকে নিজেকে দূরে রাখতে পারছিলাম না। একদিন বিকেলে আমি ছাদে কাপড় শুকাতে গেছিলাম। অর্জুন আমার পেছন পেছন ছাদে এলো। আমি ওকে দেখে একটু অস্বস্তি বোধ করলাম। এখানে কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। অর্জুন আমার কাছে এসে দাঁড়ালো। তোমাকে দেখতে এলাম বৌদি। ওর মুখে এক মিষ্টি হাসি ছিল, কিন্তু ওর চোখে এক ভিন্ন অর্থ ছিল। ও আমার দিকে একভাবে তাকিয়েছিল। আমি কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, আর অর্জুন চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। আমার শাড়ির আঁচলটা বাতাসের কারণে মাঝে মাঝে উড়ে যাচ্ছিল, আর অর্জুন সেই মুহূর্তগুলো সুযোগ নিচ্ছিল। ও আলতো করে আমার আঁচলটা ধরে রাখছিল, বা আমার পিঠে ওর হাতটা আলতো করে ছুঁয়ে যাচ্ছিল। এই সামান্য স্পর্শগুলো আমার হৃদয়ে এক অন্যরকম কম্পন সৃষ্টি করছিল। আমি তাড়াতাড়ি কাজ শেষ করে নিচে নেমে আসতে চাইলাম, কিন্তু অর্জুন আমার পথ আগলে দাঁড়ালো। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন বৌদি? আমার সাথে একটু গল্প করো। ওর কথায় এক মিনতি ছিল। আমি বললাম, আর না অর্জুন, কেউ দেখে ফেলবে। অর্জুন আমার হাত ধরল। কেউ দেখবে না, তুমি শুধু আমার দিকে তাকাও। ওর চোখ দুটো আমাকে কেমন যেন এক বশে নিয়ে আসছিল। আমি ওর হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অর্জুন আমাকে আরও কাছে টেনে নিল। আমার বুকটা ধুকফুক করছিল। এই মুহূর্তে আমি সত্যিই ভয় পেয়েছিলাম। আমার মনে হয়েছিল আমি এক বিশাল ভুল করে ফেলছি। আমার মনে পড়ে অর্জুন একটা সময় আমার কিছু ব্যক্তিগত দুর্বলতার কথা জেনেছিল। যেমন আমার বাবা মায়ের মধ্যে একসময় কিছু সমস্যা ছিল, যা আমি কাউকে বলিনি। অর্জুন কোনোভাবে তা জানতে পেরেছিল। ও আমাকে সেই বিষয়ে সান্ত্বনা দিত,
কিন্তু একই সাথে সেই জ্ঞানকে এক সূক্ষ্ম হাতিয়ার হিসেবে ব্যবহার করত। ও বলতো, বৌদি, তুমিও তো বোঝো, জীবনের প্রতিটা মানুষেরই একাকিত্ব থাকে, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ওর এই কথাগুলো আমাকে আরও বেশি করে ওর দিকে ঠেলে দিত। আমি ভাবতাম ও আমাকে বোঝে, ও আমার দুঃখ ভাগ করে নিতে চায়, কিন্তু আসলে এটা ছিল এক ধরনের মানসিক জালের মতো, যা আমাকে ধীরে ধীরে জড়িয়ে ফেলছিল। আমি জানতাম এই ধরনের সম্পর্ক সমাজে কত খারাপ, কত নিন্দনীয়, কিন্তু সেই মুহূর্তে আমার মন, আমার শরীর যেন এই সমাজের সব নিয়ম ভুলে গিয়েছিল। এক রাতে সুমন অফিস থেকে ফিরতে দেরি করল। রাত তখন প্রায় 12টা। আমি নিজের ঘরে বসে ফোন দেখছিলাম। হঠাৎ অর্জুন ঘরে এলো। ওর হাতে এক গ্লাস দুধ। বৌদি, তোমার জন্য দুধ নিয়ে এলাম। জানো, মা সব সময় বলতো, বৌদি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, ওর যত্ন নিতে হয়। ওর কথায় আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি দুধের গ্লাসটা নিলাম, আর অর্জুন আমার পাশে এসে বসল। ও আমার চুলে হাত বোলাতে শুরু করল। বৌদি, তুমি যখন হাসো তখন তোমার মুখে কি সুন্দর টোল পড়ে। ওর কথায় আমি কেমন যেন লজ্জা পেলাম। আমি মাথা নিচু করে হাসলাম। অর্জুন আমার চিবুক ধরে আবার আমার মুখটা তুলল। ওর চোখে এক গভীর সমুদ্রের ঢেউ দেখতে পেলাম। আমি জানি এই সম্পর্ক ভুল, অন্যায়, কিন্তু আমার মন যেন বারবার ওর দিকে ঝুঁকে পড়ছিল। একদিন আমাদের এই গোপন অভিসারের কথা প্রায় ফাঁস হয়ে যাচ্ছিল। আমি আর অর্জুন এক দুপুরে রান্নাঘরে ছিলাম, যখন শাশুড়িমা সেই হঠাৎ করে বাড়িতে চলে এলেন। আমরা এত কাছাকাছি দাঁড়িয়েছিলাম যে উনি যদি আর একটু আগে চলে আসতেন তাহলে সবকিছুই প্রকাশ হয়ে যেত। আমি তাড়াতাড়ি সরে গেলাম আর অর্জুনকেও ইশারা করলাম। শাশুড়ি মাসি আমাদের দিকে সন্দেহের চোখে তাকালেন। তোমরা এখানে কি করছো? আমি আমতা আমতা করে বললাম, কিছু না মা, অর্জুন জল চাইছিল। শাশুড়ি মাসি মাথা নাড়লেন, কিন্তু ওর চোখে এক অদৃশ্য জিজ্ঞাসা ছিল, যা আমি পরিষ্কার বুঝতে পারছিলাম। সেই দিন থেকে আমার মনে এক ভয় বাসা বাঁধল। আমি বুঝতে পারছিলাম এই লুকোচুরি বেশি দিন চলবে না। আমার জীবনটা যেন এক দোটানার মধ্যে পড়ে গেল। একদিকে আমার স্বামী, আমার সংসার, আমার সামাজিক সম্মান, অন্যদিকে অর্জুনের প্রতি এক তীব্র আকর্ষণ, যা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি জানতাম এই পথটা আমাকে শুধু ধ্বংসের দিকেই নিয়ে যাবে, কিন্তু এই টান থেকে বের হয়ে আসা আমার পক্ষে খুব কঠিন হয়ে পড়ছিল। অর্জুনও যেন আমাকে কোনোভাবে ছাড়তে চাইছিল না। ও আমার প্রতি এমন এক অধিকারবোধ তৈরি করেছিল যে আমি ওর থেকে দূরে থাকতে পারছিলাম না। ওর নীরব ইঙ্গিত, ওর স্পর্শের আকাঙ্ক্ষা আমাকে প্রতিনিয়ত দুর্বল করে তুলছিল। একদিন রাতে আমি যখন একা শুয়ে কাঁদছিলাম, তখন আমার মনে হলো আমাকে এই চক্র থেকে বেরিয়ে আসতেই হবে। এই সম্পর্কটা আমাকে শুধু যন্ত্রণা আর অপরাধবোধ ছাড়া আর কিছু দিচ্ছে না। আমি আমার স্বামীর প্রতি অন্যায় করছি, আমার পরিবারের প্রতি অন্যায় করছি। এই চিন্তায় আমার ঘুম উড়ে গিয়েছিল। পরের দিন আমি অর্জুনকে স্পষ্ট জানিয়ে দিলাম, অর্জুন, আমাদের মধ্যে যা ঘটছে তা ভুল, এটা আর চলতে পারে না। অর্জুন প্রথমে অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে এক মিশ্র অভিব্যক্তি ছিল, রাগ, দুঃখ আর এক ধরনের জিজ্ঞাসা। কেন বৌদি, কি হয়েছে? ও জিজ্ঞেস করল। আমি দৃঢ়ভাবে বললাম, যা হবার কথা নয় তাই হচ্ছে। আমি তোর বৌদি। এই সম্পর্কটা সমাজের কাছে, ঈশ্বরের কাছে, আমার নিজের কাছেও অন্যায়। অর্জুন প্রথমে আমার কথা মানতে চাইছিল না। ও অনেক চেষ্টা করল আমাকে বোঝাতে, আমার মন ঘোরাতে। ও বারবার বলল, বৌদি, আমি তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া আমি থাকতে পারবো না। ওর কথায় আমার মন আবার দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু আমি সেই সময় নিজেকে খুব শক্ত করলাম। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুই যদি আমাকে সত্যিই ভালোবাসিস তাহলে তুই এই সম্পর্ক থেকে দূরে থাকবি, এটাই আমার জন্য তোর ভালোবাসা হবে। আমার কথায় অর্জুন নীরব হয়ে গেল। ওর চোখে জল টলমল করছিল। সেই মুহূর্তে আমি নিজেও খুব কষ্ট পেয়েছিলাম, কারণ আমি জানি এই ভালোবাসার টানে আমিও একসময় বাধা পড়েছিলাম। কিন্তু এই পথটা যে কতটা অন্ধকার সেটা আমি বুঝতে পারছিলাম। সেই দিনের পর থেকে অর্জুনের সাথে আমার দূরত্ব বাড়তে শুরু করল। প্রথম প্রথম ও আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত বা আমার সাথে কথা বলতো না। আমি নিজেও ওর থেকে দূরে থাকার চেষ্টা করতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে এক ধরনের নীরব বোঝাপড়া তৈরি হলো। আমরা দুজনেই জানতাম আমাদের মধ্যে কি হয়েছিল, কিন্তু আমরা সেটা নিয়ে আর কথা বলতাম না।
সময়ের সাথে সাথে অর্জুনের কলেজ শেষ হলো, ও বাইরে চাকরির সন্ধানে চলে গেল। আমি জানি ওর জীবনে হয়তো অন্য কেউ আসবে, আর আমার জীবনে আমি আবার সুমনের স্ত্রী হিসেবেই থাকব। এই গল্পটা বলার উদ্দেশ্য হল, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেদের সবচেয়ে দুর্বল মনে করি, যখন আবেগ সমাজের সব সীমারেখা ভেঙে দিতে যায়, যখন মন আর শরীর এমন এক নিষিদ্ধ টানে জড়িয়ে পড়ে যা থেকে বের হয়ে আসা কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু সেই সময়েই নিজেদের বিবেককে জাগ্রত করাটা সবচেয়ে জরুরি। কিছু সম্পর্ককে তার সঠিক গণ্ডির মধ্যে রাখাটা অত্যন্ত প্রয়োজন, কারণ লুকানো সম্পর্কগুলো ক্ষণিকের জন্য ভালো লাগলেও এর ফল হয় ভয়াবহ। এটা শুধু নিজের জীবনকেই নয়, আশেপাশের অনেকের জীবনকেই ধ্বংস করে দেয়। আমার অভিজ্ঞতা থেকে আমি এটাই শিখেছি যে ভুল পথে পা বাড়ানো সহজ, কিন্তু সেই পথ থেকে ফিরে আসাটাই আসল পরীক্ষা। আর নিজেকে এই পরীক্ষায় পাশ করাতে পারলে তবেই জীবনের সঠিক পথটা খুঁজে পাওয়া যায়।